আজকের শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে কার্বো ক্যাটায়নের টপিকটা তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তুমি ভাইয়া যে বেসিকটা শিখাইছি ওই বেসিকটাকে কাজে লাগাইয়া তুমি ইজিলি আনসার করতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে ক্যাম্পকাটের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কার্বো ক্যাটায়নের স্থায়িত্ব ও সক্রিয়তার ক্রমটা কিভাবে বের করব সেটাই আমরা আজকে দেখব। অনেকের এই প্রশ্নটা ছিল যে ভাইয়া কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতাটা কেমন হবে, সক্রিয়তাটা কেমন হবে সেটা জানা। এখন দেখো ভাইয়া, তোমার কিন্তু অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন আসে। যেমন এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটির 22-23 সেশনে। তোমরা জানো যে অ্যাডমিশনের জন্য জৈব যৌগ থেকে কিন্তু প্রশ্ন আসেই। এখন কার্বো ক্যাটায়ন থেকে কিন্তু প্রশ্ন আসছে, তার মানে কি এই টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে বেসিক্যালি এই কার্বো ক্যাটায়ন নিয়ে আলোচনা করব। দেখো ভাইয়া, টপিকটা খুবই সিম্পল, তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে ইজিলি তুমি জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে? আর এটার জন্য খুব যে তোমার অনেক বেশি পরিশ্রম করতে হবে ব্যাপারটা এরকম না। তুমি জাস্ট আজকের এই ছোট্ট ক্লাসটার মাধ্যমে এই কার্বো ক্যাটায়ন সম্পর্কে ফুললি আইডিয়াটা পেয়ে যাবা। দেখো ভাইয়া, এই কার্বো ক্যাটায়ন মানে জিনিসটা কি? কার্বো মানে হচ্ছে কি বলতো? কার্বো মানে কার্বন। কার্বো মানে কি? কার্বন। আর ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে কার্বনের মধ্যে কি থাকবে? পজিটিভ চার্জ। এটাই হচ্ছে কার্বো ক্যাটায়ন। এখন আমরা দেখবো যে কার্বো ক্যাটায়নটা বেসিক্যালি কিভাবে তৈরি হয়। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল নিলাম, দেখো CH3 CH2 Cl, এই যে এক্সাম্পলটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে আর এই কার্বনের আরেকটা হাত আছে কার্বনের সাথে যুক্ত। এই কার্বনের দুইটা হাত, একটা হাত গেছে কার্বনের সাথে আর একটা হাত গেছে ক্লোরিনের সাথে। মানে এটাকে যদি একটু ভেঙে দেখাই ব্যাপারটা এরকম আর কি। এই যে দেখো কার্বন কার্বন, তাহলে এই কার্বনের হাত কয়টা? এখন 3টা। তাহলে এই যে এই কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন আছে, তাহলে এই যে এক হাত তো গেছে কার্বনের সাথে, তাহলে বাকি 3টা হাত দাও, 1 2 3, এই যে তাহলে 3 হাতে 3টা হাইড্রোজেন। একটু ভেঙে দেখাচ্ছি, এই যে। আর এই কার্বনের 2টা হাত গেছে, কোথায় গেছে দেখো? একটা হাত গেছে তো এই কার্বনের সাথে, আরেকটা হাত গেছে ক্লোরিনের সাথে, আর বাকি 2টা হাত কি? 2টা হাইড্রোজেনের সাথে, এই যে। ওকে, এই জিনিসটা একটু ইমাজিন করো, ঠিক আছে? CH3 CH2 Cl, এটার নাম আমরা সবাই জানি ইথাইল ক্লোরাইড। কিভাবে কার্বো ক্যাটায়নটা তৈরি হয় সেটা বুঝো। দেখো এই যে এই কার্বন আর ক্লোরিন, ঠিক আছে? এই কার্বন এবং ক্লোরিন, এটা দেখাচ্ছি যে কার্বন এবং ক্লোরিন, এখানে নিশ্চয়ই এক জোড়া ইলেকট্রন কি হয়েছে? শেয়ার হয়েছে। কোনো কারণে এটা হইলো যে এই বন্ডটা ভেঙে গেল। বন্ডটা কি হয়েছে? ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরের অবস্থাটা কি হবে দেখো। কার্বন এবং ক্লোরিনের মধ্যে আমরা জানি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি? বেশি। তাই কি করে যে এই দুইটা জোড় ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে নিয়ে নেয়। অর্থাৎ যখন এখানে কার্বন এবং ক্লোরিন, এই যে কার্বন ক্লোরিনের বন্ডটা ভেঙে যায়, তখন এই দুইটা ইলেকট্রন কি করে? ক্লোরিন নিজের দিকে নিয়ে নেয়। ফলে যেটা হয় এখানে, এই যে ফলে যেটা হয়, এটা যখন ভেঙে যায়, বন্ডটা যখন ভেঙে যায়, মানে কোনো কারণে ধরো বন্ডটা ভেঙে গেল, তখন কি হয়? ক্লোরিন এই যে এই জায়গাটাতে তার 2টা ইলেকট্রন নিয়ে সে নেগেটিভ আয়ন তৈরি করে। আর যেহেতু ক্লোরিন ইলেকট্রনগুলোকে নিয়ে নিছে, নেগেটিভ আয়নটা ক্লোরিনের দিকে গেছে, তাহলে কার্বনের দিকে কি আসবে এখন? পজিটিভ আয়ন। অর্থাৎ জিনিসটা এরকম হবে CH3 CH2, এই যে তোমার ধনাত্মক আয়ন, এখন প্লাস ক্লোরিন মাইনাস। এখন দেখো এইটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল। এই পোর্শনটুকুটাইকে আমরা বলি কার্বো ক্যাটায়ন। বুঝতে পারছো? তাহলে কি হইলো এখানে? যখন ধরো একটা যৌগ আছে, এই যৌগতে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ধরো ক্ল্যাশ হইছে, যে ওদের দুজনের মধ্যে আগে একটা একটা করে ইলেকট্রন শেয়ার হইছে, তারপরে দুজন খুবই সুখে শান্তিতে হচ্ছে জীবনযাপন করতেছিল, হঠাৎ করে থার্ড পারসন এসে তাদের বন্ডটাকে ভেঙে দিছে। ভেঙে দিয়ে কি করছে? এই ক্লোরিন কি করছে? তার যে জিনিসপাতি আছে, যে আগে যে শেয়ার করতো তার সাথে, ওই সব জিনিস নিয়ে ক্লোরিন কি হয়েছে? চলে গেছে। তো ক্লোরিন যেহেতু খারাপ কাজ সব নিয়ে চলে গেছে, তাই ক্লোরিনের মাথার উপর কি? নেগেটিভ চার্জ। এই যে এই এক জোড়া ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিছে। আর যেহেতু কার্বনের কাছে কিছু নাই, তার মানে কি এখন কার্বন ধনাত্মক আয়নে কি পরিণত হয়ে গেছে। এই জিনিসটাকেই আমরা বলতেছি কার্বো ক্যাটায়ন। এই যে কার্বনের মাথার উপরে চার্জ, এটাকে বলতেছি কার্বো ক্যাটায়ন। এই যে ব্যাপারটা, এটাকে যদি এখানে একটু সাজিয়ে লিখি, ব্যাপারটা এরকম হবে। দেখো এই যে সি সি, এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, এই যে, আর এই জায়গাতে হচ্ছে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এই যে এখানে হচ্ছে পজিটিভ চার্জ, আর ক্লোরিনটা তো এখন আলাদা, এই যে নেগেটিভ চার্জ। আর এই যে ক্লোরিনের মাথার উপর 2টা এক জোড়া ইলেকট্রন যেটা নিয়ে নিছে। বুঝতে পারছি? তাহলে এই ব্যাপারটা হচ্ছে এখানে হয়েছে। তাহলে এখন এখন এখানে আরেকটা কথাও বলে নেওয়া ভালো, যে এই যে
এক জোড়া ইলেকট্রনে একজন নিয়ে নিছে না, এক জোড়া ইলেকট্রনে যে দুইটা ইলেকট্রন ছিল ক্লোরিন নিয়ে নিছে, তাই এখানে যে বন্ধনটা ভেঙে গেল, ভাঙার পরে এখানে একটা কনসেপ্ট আসে, ওই কনসেপ্টটার নাম হচ্ছে বিষম বিভাজন। কি বলে এটাকে? বিষম বিভাজন। কারণ বিষম বিভাজন মানে কি? মানে হচ্ছে অসম বিভাজন, মানে হচ্ছে যেখানে বিভাজিত অংশটা একই হয় নাই। মানে ধরো আমার আর তোমার মধ্যে 50-50 হওয়ার কথা ছিল, কিন্তু তুমি 100 নিয়ে নিছো, ব্যাপারটা এরকম হয়েছে, তাই এটাকে বলি বিষম বিভাজন। এটাও একটু লিখে নাও, কি বলি এটাকে? বিষম বিভাজন। এই যে বিষম বিভাজন। ওকে, আচ্ছা। তাইলে এখানে আলটিমেটলি এখানে হচ্ছে প্লাস দিয়ে দিই, এটাকে দেখতে অন্যরকম লাগতেছে। হ্যাঁ, এই শেষ। ওকে, তাহলে আমরা কার্বোক্যাটায়নটা বুঝতে পারছি। এখন চলো আমরা কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা সম্পর্কে আলোচনা করব। কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। তাহলে দেখো দেখো ভাইয়া, আমরা এখানে তিনটা জিনিস লিখবো। কয়টা জিনিস? চারটা জিনিস লিখবো। দেখো CH3 প্লাস লিখলাম, এরপরে হচ্ছে CH2 CH3 প্লাস, তারপরে হচ্ছে CH3 CH3। তুমি বুঝতে পারতেছো যে আমি কি লেখার আসলে ট্রাই করতেছি? CH3 CH3 CH3, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে দিলাম। এটা হাইড্রোজেনের উপর না, এটা আসলে কার্বনের উপর আছে, কার্বনের উপরে দিই, নাহলে কনফিউশন ক্রিয়েট হতে পারে। এই যে দিলাম, এখানে তো দেয় আছে হাইড্রোজেনের উপর না, এটা বেসিক্যালি কার্বনের উপর আর কি। ঠিক আছে, এই যে বেসিক্যালি কার্বনের উপর, বুঝে নিও আর কি। এই যে ওকে, আচ্ছা। কি লিখলাম দেখো, চারটা কার্বোক্যাটন আঁকছি। এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। টোটাল কয়টা কার্বোক্যাটন? চারটা। চারটা। এটা হচ্ছে মিথাইল মূলক কার্বোক্যাটন। এটাকে বলতেছে 1 ডিগ্রি কার্বোক্যাটন। এটাকে বলতে 1 ডিগ্রি কেন? কারণ এই কার্বোক্যাটনটা একটা মিথাইল মূলকের সাথে যুক্ত, তাই এটা 1 ডিগ্রি কার্বোক্যাটন। এটা কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি, কারণ এই কার্বোক্যাটনটা এই যে C+, এটা দুইটা মিথাইলের সাথে যুক্ত। এই মূলকটা, কার্বোক্যাটনের মূলকটা, এটা দুইটা কি মিথাইল মূলকের সাথে যুক্ত, তাই সেটা 2 ডিগ্রি। এই যে আবার কার্বোক্যাটনটা কয়টা? একটা, দুইটা, তিনটা মিথাইলের সাথে যুক্ত, তাই সেটাকে বলবো 3 ডিগ্রি কার্বোক্যাটন। ওকে, এখন আসি, এখন দুইটা জিনিস পড়বো ভাইয়া, একটা হচ্ছে সক্রিয়তা আর একটা কি পড়বো? স্থিতিশীলতা বা স্থায়িত্ব। ওকে, আচ্ছা। তাহলে ভাইয়া দেখো, তুমি একটা জিনিস, আগে তোমাকে একটা জিনিস বলে নেই, যে পজিটিভ থাকা মানে কি জানো? পজিটিভ থাকা মানে ইলেকট্রনের ঘাটতি। লিখে দিই, পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতি, একটা জিনিস মাথায় রাখো, পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের অভাব। এরপরে CH3 মূলকটা, এই যে CH3 মূলকটা কি জানো? এই মূলকটা হচ্ছে ইলেকট্রন দাতা বা ইলেকট্রন দানকারী। এই দুইটা জিনিস মাথায় রাখো। পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি, আর CH3 কি? ইলেকট্রন দাতা, মানে যে ইলেকট্রন দেয়। ওকে, যে ইলেকট্রন দিয়ে হেল্প করে। আচ্ছা, তাইলে এখন এই যে মিথাইল মূলক মানে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমটা দেখো, মিথাইল মূলক, এটার উপর পজিটিভ আছে, এটার সাথে কোনো ইলেকট্রন দাতা আছে বা একে কেউ ইলেকট্রন দিচ্ছে? দিচ্ছে না। যেহেতু তাকে কেউ ইলেকট্রন দিচ্ছে না, সে একা, তাকে কেউ ইলেকট্রন দেয় না, তার মানে কি? তার ইলেকট্রনের প্রয়োজন। ইলেকট্রনের যেহেতু তার প্রয়োজন, সে কি করতে চাবে? বেশি বেশি বিক্রিয়া করতে যাবে। তাই যেহেতু সে বেশি বেশি বিক্রিয়া করতে যাবে, তাই এই চারটার তুলনায় তার সক্রিয়তা হবে সব থেকে বেশি। আমি কি বললাম ভাইয়া? দেখো, এই চারটার মধ্যে তুমি যদি ভালো করে দেখো, এই CH3টা একলা, একে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই, কিন্তু এই যে CH2 1 ডিগ্রি কার্বোক্যাটন, একে একজন ইলেকট্রন দিচ্ছে, যে কে? মিথাইল মূলকটা CH3। এখানে দেখো, এই যে 2 ডিগ্রিতে দুইজন ইলেকট্রন দিচ্ছে। এটার দিকে তাকাও, এখানে 3 জন ইলেকট্রন কি দিয়ে হেল্প করতেছে, তার মানে এখানে পজিটিভের ঘাটতিটাকে, এখানে যে পজিটিভ আছে, পজিটিভের ঘাটতি না, বেসিক্যালি এখানে পজিটিভ আছে, মানে কি? ইলেকট্রনের ঘাটতি। ইলেকট্রনের ঘাটতিটা কি? কমাচ্ছে এখানে। তাহলে ইলেকট্রনের ঘাটতি সব থেকে বেশি কোথায়? এই জায়গাটাতে। ইলেকট্রনের ঘাটতি সব থেকে বেশি কোথায়? এই জায়গায়। ঘাটতি সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটাতে। ইলেকট্রনের ঘাটতি সব থেকে কম কোথায়? এই জায়গাটাতে। ইলেকট্রন ঘাটতি সব থেকে কম কোথায়? এই জায়গাটাতে। কারণ এখানে চারিদিক থেকে ইলেকট্রন পাচ্ছে, একজন দিচ্ছে, দুইজন দিচ্ছে, তিনজন দিচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি এই চারটার তুলনায় এই চারটাকে যদি তুলনা করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ওকে কেউ ইলেকট্রন দিচ্ছে না, তার মানে ওর ইলেকট্রনের ঘাটতি সব থেকে বেশি। ওকে একজন দিচ্ছে, ওকে দুইজন দিচ্ছে, ওকে তিনজন দিচ্ছে।
ওকে যেহেতু কে দিচ্ছে না, তার ইলেকট্রনের ঘাটতি কি সব থেকে বেশি, তার মানে তার ইলেকট্রনের বেশি প্রয়োজন, এবং তার ইলেকট্রনের বেশি প্রয়োজনের কারণে সে কি করবে, বেশি বেশি বিক্রিয়া করতে যাবে, তাই তার সক্রিয়তা হবে সব থেকে বেশি। তাহলে সক্রিয়তার ক্রম যদি সাজাই, এইটা হবে সব থেকে বেশি সক্রিয়, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে যাবে। তাহলে সক্রিয় কে সব থেকে বেশি হইলো, এইটা। ওকে, এই হইলো কি সব থেকে বেশি সক্রিয়। এখন তাহলে স্থায়িত্ব বা স্থিতিশীল কে বেশি, স্থিতিশীল কে বেশি? দেখো তোমাকে একটা জিনিস এখানে লিখে দিই, মনে রাখবা, সক্রিয়তা, সক্রিয়তা ব্যস্তানুপাতিক স্থিতিশীলতা, এটা দিয়ে মনে রাখতে পারো, সক্রিয়তা ব্যস্তানুপাতিক স্থিতিশীলতা। অর্থাৎ যার সক্রিয়তা বেশি, এই যে ওর সক্রিয়তা বেশি, তার স্থিতিশীলতা কি কম, বা তার স্থায়িত্ব কি কম, স্থায়িত্বতার ক্রম কি হবে, কম হবে। তাহলে এটা একটু মাথায় রাখতে পারো, স্থিতিশীলতা এই যে। তাহলে যে বেশি সক্রিয় হবে সে কম স্থিতিশীল হবে, তাহলে সব থেকে কম স্থিতিশীল কে, ও। ঠিক আছে, তারপরে ও, তারপরে ও, তারপরে ও, সব থেকে বেশি স্থিতিশীল কে, এ। কেন? কারণ এর ইলেকট্রনের ঘাটতি সবার থেকে কম, তাকে সবাই সাপোর্ট দিচ্ছে, ও সাপোর্ট দিচ্ছে, ও সাপোর্ট দিচ্ছে, ও সাপোর্ট দিচ্ছে, তাহলে সে বেশি স্টেবল, রাইট? ও ইলেকট্রনের ঘাটতি ছিল, কিন্তু তিনজন, 1 2 3 জন ইলেকট্রন তাকে দিচ্ছে, তিনজন তাকে ইলেকট্রন দিয়ে হেল্প করতেছে, তার মানে কি সে সবার তুলনায় সব থেকে বেশি স্টেবল, তার স্থিতিশীলতা সব থেকে বেশি হবে, সে দাঁড়ায় আছে একদম স্ট্রং ভাবে, কারণ তাকে সবাই হেল্প করতেছে দাঁড়ানোর জন্য, রাইট? কিন্তু সে একা, তাকে হেল্প করার কেউ নাই, তাই তার স্থিতিশীলতা কি হবে, সব থেকে কি কম হবে, আর তার স্থিতিশীলতা কি হবে, সব থেকে বেশি। তাহলে বুঝতে পারছি আমরা টপিকটা? তাহলে এই চারটার তুলনায় সব থেকে বেশি সক্রিয় কে, যে একা, এই যে যাকে কেউ ইলেকট্রন দান করতেছে না। এই চারটার মধ্যে সব থেকে স্থিতিশীল কে, ও, মানে উল্টা কাহিনী আর কি, ও, কারণ বলে দিছি সক্রিয়তা ব্যস্তানুপাতিক স্থিতিশীলতা, ও। কেন ও সব থেকে বেশি স্থিতিশীল কেন, বা তার স্থায়িত্বতার ক্রম সব থেকে বেশি কেন? কারণ কারণ তাকে তিনজন হেল্প করতেছে ইলেকট্রন দিয়ে। ওকে, তাহলে আশা করি আমরা এখন বুঝতে পারছি। এটা যদি বুঝে থাকি, এই টপিকটাও এখন আমরা বুঝতে পারবো, টপিকটা না, এই কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করতে পারবো। কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল, কোন কার্বোক্যাটায়নটি সব থেকে বেশি স্থিতিশীল? বলো কে হবে? যেই কার্বনটাকে হেল্প করতেছে সবাই, যে কার্বনটা বেশি বেশি ইলেকট্রন পাচ্ছে। তাহলে এই চারটার মধ্যে দেখো, ও একলা, ওকে হেল্প করতেছে, যে এই কার্বোক্যাটায়নটাকে হেল্প করতেছে দুইজন, দুইটা মিথেন মূলক। এই কার্বোক্যাটায়নটাকে হেল্প করতেছে একজন, এই কার্বোক্যাটায়নটাকে হেল্প করতেছে তিনজন, তিনজন, কয়জন? তিনজন। তার মানে সবাই ইলেকট্রন দিয়ে তাকে দাঁড়া করায় রাখছে, মানে সে ধরো আগে এমন ছিল, এখন তাকে সবাই মোটিভেশন দিছে, সে এখন দাঁড়ায় আছে একদম স্ট্রং, নিজের পায়ের উপর দাঁড়ায় আছে। সে সবাই তাকে ইলেকট্রন দিছে, ইলেকট্রন মানে তিনজন তাকে ইলেকট্রন দিয়ে হেল্প করতেছে, তাই এখন সে স্টেবল। তাহলে সে হবে সব থেকে বেশি কি স্থিতিশীল। আর সক্রিয়তার দিক থেকে সে হবে সব থেকে কম সক্রিয়, কারণ তার তো বেশি বিক্রিয়া করার দরকার নেই, কারণ তার ইলেকট্রনের ঘাটতি কম। ঠিক আছে, তাকে তো সবাই ইলেকট্রন দিচ্ছে, তাই তার ইলেকট্রনের ঘাটতি কম, তার কি বিক্রিয়া বেশি করার প্রয়োজন আছে? নাই। তো দ্যাটস ওয়াই তার সক্রিয় সব থেকে কম হবে, কিন্তু স্থিতিশীলতার দিক থেকে সে হবে সব থেকে বেশি। বুঝতে পারছি? ওকে, এই ছিল জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট। আশা করি আমাদের আজকের শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে কার্বোক্যাটায়নের টপিকটা তোমার ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আশা করি এই টপিক থেকে যদি প্রশ্ন আসে, অবশ্যই তুমি ভাইয়া যে বেসিকটা শিখাইছি ওই বেসিকটাকে কাজে লাগাইয়া তুমি ইজিলি আনসার করতে পারবা। ওকে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের ক্যাম্পকাটের আজকের পর্ব। পরবর্তীতে আমরা নতুন আরো একটি টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।